হ্যালো বন্ধুরা, যদি আপনি ভারতবর্ষে থাকেন তবে দিনে একবার না একবার হলেও আপনাকে টাটা গ্রুপের কোনো না কোনো প্রোডাক্টকে ব্যবহার করতেই হয়। রাস্তায় দৌড়তে থাকা গাড়ি দেখলে সেটা টাটা মোটরসের হয়, আর উঠতে থাকা এরোপ্লেন দেখলে এয়ার ইন্ডিয়া। এছাড়াও টাটার তাজ হোটেল, টাটা স্টিল, টাটা পাওয়ার, এমনকি চা পাতাতেও টাটারই নাম লেখা থাকে। তবে এই সবকিছু যদি আপনি ভুলে যান তবে বাড়িতে রান্না করলেও টাটার লবণকে ব্যবহার করতে হয়। সারা ভারতবর্ষে ছোট বড় প্রায় 100টারও ওপর কোম্পানি আছে যেগুলো টাটা গ্রুপের আন্ডারে আসে। তবে এই সবকিছুই কি মাননীয় রতন টাটা মহাশয় একাই করেছেন? হ্যাঁ, এটা সত্যি যে টাটা গ্রুপকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রতন টাটার বিশাল বড় অবদান আছে, কিন্তু এই সবকিছু রাতারাতি তৈরি হয়ে যায়নি। টাটার এই এত বড় বাণিজ্যিক সাম্রাজ্য তৈরি করতে প্রায় 150 বছরেরও বেশি সময় লেগে গেছে। আজকে এই ভিডিওতে আমরা টাটা গ্রুপের ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে একটা বিজনেস এম্পায়ার তৈরি করার ক্ষেত্রে ভিশনারি মানুষের কত বড় অবদান থাকে। সবার প্রথমে টাটার বর্তমান পরিস্থিতিটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। বর্তমানে টাটা গ্রুপের প্রোডাক্ট প্রায় 150টা দেশে রপ্তানি হয়, তবে এর মধ্যেও 100টা দেশে টাটা নিজের অপারেশন নিজেই ম্যানেজ করে। 2024-এর এস্টিমেট অনুযায়ী টাটা গ্রুপের নেটওয়ার্থ প্রায় $403 বিলিয়ন। তুলনামূলকভাবে যদি দেখা যায় তবে বাংলাদেশের জিডিপি $455 বিলিয়ন। তার মানে শুধু টাটা গ্রুপের নেটওয়ার্থ বাংলাদেশের প্রায় জিডিপির সমান। গাড়ি থেকে জুয়েলারি পর্যন্ত, নুন থেকে চা পাতা পর্যন্ত, এয়ারলাইন ইন্ডাস্ট্রি থেকে সফটওয়্যার ইন্ডাস্ট্রি পর্যন্ত টাটা গ্রুপের বিভিন্ন প্রোডাক্ট ওয়ার্ল্ড ফেমাস। তবে টাটা গ্রুপের এই সফলতা আজ থেকে 156 বছর আগে জামশেদজি টাটার হাত ধরে শুরু হয়েছিল। জামশেদজি টাটা তার বাবার সঙ্গে কটনের ট্রেডিং এর কাজ করতেন, তবে 1868-তে তিনি তার নিজের একটা ট্রেডিং কোম্পানি খুলে ফেলেন। যে কটন তিনি বিক্রি করতেন তার মধ্যে বেশিরভাগটাই এক্সপোর্ট হয়ে বাইরে চলে যেত এবং কিছু কটন লোকাল টেক্সটাইল মিল কিনে নিত জামা কাপড় তৈরি করার জন্য। এরপর তিনি ভাবেন যে কটন সেল করার সাথে সাথে যদি তিনি একটা টেক্সটাইল মিল তৈরি করতে পারেন তবে তার প্রফিটের মার্জিন অনেকটা বেড়ে যাবে। তবে তার কাছে এতটাও বেশি পুঁজি ছিল না যার সাহায্যে তিনি একটা নতুন কটন মিল তৈরি করতে পারেন। তাই তিনি একটা পুরনো অয়েল মিল কিনে সেটাকেই কটন মিল হিসাবে ব্যবহার করতে শুরু করেন। 2 বছর পর প্রফিট করে তিনি ওই মিলটাকে বিক্রি করে দেন এবং একটা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট বানিয়ে ফেলেন। সেই সময় বেশিরভাগ কটনের ট্রেডিং বোম্বে থেকে হতো, কিন্তু জামশেদজি টাটা তার নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে বোম্বে থেকে প্রায় 700 কিলোমিটার দূরে নাগপুরে স্থাপন করেন। এই কারণে প্রথম দিকে অনেকেই তার এই সিদ্ধান্ততে সন্দেহ প্রকাশ করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই বুঝতে পারে যে জামশেদজির আসল আইডিয়াটা কি ছিল। আসলে কটন তৈরির যে র মেটেরিয়ালটা হয় অর্থাৎ রেশম, সেটা নাগপুরের আশেপাশেই বেশি চাষ হতো, তাই তার নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিটে র মেটেরিয়ালের কোনো অভাব ছিল না। দ্বিতীয় কারণ হলো ওয়াটার সাপ্লাই। আসলে রেশম থেকে কাপড় তৈরি করার জন্য প্রচুর জলের প্রয়োজন হয়, আর নাগপুরের আশেপাশে অনেক নদী এবং লেক ছিল, এই কারণে তাদের জলেরও কোনো সমস্যা হতো না ওখানে। আর সব থেকে বড় কারণ ছিল মজদুর। যেহেতু বোম্বেতে বেশিরভাগ কটন মিল ছিল তাই ওখানে শ্রমিক পাওয়াটা খুব চাপের ছিল, আর পাওয়া গেলেও তাদের বেতন অনেক বেশি দিতে হতো, কারণ শহর অঞ্চলে লিভিং কস্ট অনেক বেশি হয়। এদিকে নাগপুরে এরকম ধরনের কোনো কারখানা না থাকার জন্য শ্রমিক খুব সহজেই পাওয়া যেত। যদিও তাদের স্কিল অত বেশি ছিল না, কিন্তু ট্রেনিং দেওয়ার পর তারা ভালোভাবেই কাজ করতে পারত। অপরদিকে তাদের বেতনও বোম্বের মতো অত বেশি ছিল না। তবে এখানেও ফ্যাক্টরিতে তিনি একটা সমস্যা লক্ষ্য করেন। তিনি দেখেন যে কর্মচারীরা কাজেতে বেশি মন দিত না, কথায় কথায় ছুটি করে নিত, হাফ ডে করে নিত, এমনকি কখনো কখনো 20% কর্মচারী অ্যাবসেন্ট থাকত। তবে তিনি এই সমস্যার সমাধানের জন্য আজ থেকে প্রায় 150 বছর আগে এমন পদক্ষেপ নিয়েছিলেন যা বর্তমান সময়েও বড় বড় কোম্পানি পালন করে। তিনি কর্মচারীদের বকাবকি করা কিংবা তাদের বেতন কেটে নেওয়ার পরিবর্তে তাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেওয়ার সিদ্ধান্ত নেন। তার এই স্কিম অনুযায়ী রিটায়ারমেন্টের পরেও কর্মচারীরা পেনশন পাবে, তাদের মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকবে, এমনকি এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকবে, যেমন ধরুন গেম ডে। এছাড়াও একটা শিফটে কাজ করার জন্য 8 ঘন্টারই টাইম বেঁধে দেওয়া হয়। বর্তমান সময় তো এই সব কিছু নর্মাল মনে হয়, কিন্তু আজ থেকে 150 বছর আগে এগুলো স্বপ্নের থেকে কম কিছু ছিল না, যার ফলে প্রত্যেকটা কর্মচারী মনে করতে থাকে যে তাদেরও একটা ভ্যালু আছে এবং তারা এই কোম্পানিটাকে নিজের মনে করে কাজ করতে শুরু করে। এরপর তিনি তার টেক্সটাইলের কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য ফ্রান্স থেকে রেশমের কিট এনে ভারতে চাষ করা শুরু করেন।
এই রেশম থেকে যে সিল্ক পাওয়া যেত সেটা সেই সময়কার বেস্ট সিল্ক ছিল। জামশেদজি টাটার 4টে বড় স্বপ্ন ছিল: হোটেল, স্টিল প্লান্ট, এডুকেশন এবং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তবে তার জীবনকালের মধ্যে শুধুমাত্র তার এই হোটেলের স্বপ্নটাই পুরো হয়েছিল, আর এটা ছিল তাজ হোটেল, যা 1903-তে কমপ্লিট হয়েছিল। সেই সময় তাজ হোটেলের একটা রুমের রেন্ট মাত্র 13 টাকা ছিল। তবে এরপর তিনি দেখেন সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ভারতে রেল নেটওয়ার্কের কাজ করছিল, যার জন্য যে স্টিলের দরকার পড়ছিল সেটা ইংল্যান্ড থেকেই আসছিল। তবে তার স্বপ্নও ছিল যে ভারতবর্ষে তিনি স্টিল ম্যানুফ্যাকচার করতে চান। তাই স্টিল বানানোর জন্য যে আয়রন ওরের দরকার পড়ে, সেই আয়রন ওরের রিজার্ভ খোঁজার জন্য সারা ভারতবর্ষ জুড়ে সন্ধান চালাতে থাকেন। প্রায় 17 বছরের অনুসন্ধানের পর তিনি পশ্চিমবঙ্গে আয়রন রিজার্ভ খুঁজে পান। 1899তেই স্টিল প্ল্যান্টের কাজ শুরু হয়ে গিয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু দুর্ভাগ্যবশত এই স্টিল তৈরি হওয়াটা তিনি দেখে যেতে পারেননি। 1904-তে তার মৃত্যু ঘটে। তবে তার মৃত্যুর পর তার কোম্পানির হাল ধরেন তার ছেলে দুরবজি টাটা। তিনি 1907-তে গিয়ে স্টিল কোম্পানি এস্টাবলিশ করে ফেলেন, যে কোম্পানিকে আমরা বর্তমানে টাটা স্টিল নামে জানি। শুনলে অবাক হবেন, এই কোম্পানিটাই এশিয়ার প্রথম স্টিল কোম্পানি ছিল। এরপর 1910-এ তিনি ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করেন। সেই সময় সারা পৃথিবীতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুব দ্রুত গতিতে উন্নতি করছিল। এটা দেখে টাটা গ্রুপ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরকে স্থাপন করেন। 1932-এ দুরবজি টাটারও মৃত্যু ঘটে। তবে তার জীবনকালের মধ্যেই তিনি টাটা গ্রুপকে স্টিল, পাওয়ার এবং এডুকেশনের মতো বড় বড় সেক্টরের সঙ্গে জুড়তে পেরেছিলেন। এরপর টাটা গ্রুপের হাল ধরেন জে.আর.ডি. টাটা। এভিয়েশনের উপর তার যথেষ্ট দক্ষতা ছিল, তাই টাটা গ্রুপের হাল ধরার পরেই তিনি সংকল্প করেন ভারতকে তিনি প্রথম এয়ারলাইনের সুবিধা দেবেন। তাই তিনি স্ট্যাবলিশ করেন টাটা এয়ারলাইন, যার প্রথম ফ্লাইটের পাইলট তিনি নিজেই ছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে 1947-এ স্বাধীনতা পাওয়ার পর ভারত সরকার বড় বড় কোম্পানিকে নিজের আন্ডারেই নিয়ে নেয়, যার মধ্যে টাটা এয়ারলাইনও ছিল, যা ভারত সরকার নিজের কন্ট্রোলে করে ফেলে এবং তার নাম চেঞ্জ করে এয়ার ইন্ডিয়া করে দেয়। তবে এরপর তিনি দেখেন যে ভারতে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য যে কেমিক্যালের দরকার পড়ে সেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, যেমন ধরুন কস্টিক সোডা, সোডা অ্যাশ ইত্যাদি। আর তাই এই প্রবলেমটাকে সলভ করার জন্য তিনি 1939-এ টাটা কেমিক্যালস স্থাপন করেন। এরপর ধীরে ধীরে আসে টাটা মোটরস, যা প্রথমে ট্রাক এবং গাড়ির ইঞ্জিন তৈরি করার কাজ করত। তবে বর্তমানে রাস্তায় চোখ ফেললে টাটা মোটরসের অনেক মডেল আপনি দেখতে পাবেন। এমনকি জ্যাগুয়ার ল্যান্ড রোভারের মতো কোম্পানিও টাটার আন্ডারেই আসে। ধীরে ধীরে আইটি রেভলিউশনের সাথে সাথেও টাটা নিজেকে চেঞ্জ করে। ভারতে আইটি ইন্ডাস্ট্রির একটা বড় নাম হলো টিসিএস, অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তবে এদিকে জে.আর.ডি. টাটার বয়স ধীরে ধীরে বাড়ছিল, আর এই কারণে তিনি তার ফ্যামিলির একজন মেম্বারকে ইউএসএ থেকে ভারতে ডেকে নেন, আর ইনিই ছিলেন রতন টাটা। প্রথম দিকে রতন টাটাকে শুধুমাত্র স্টিলের দায়িত্বই দেওয়া হয়েছিল। তিনি সেই সময় লসে চলতে থাকা টাটা স্টিলকে আবার প্রফিটে আনেন। এটা দেখে জে.আর.ডি. টাটা সত্যিই খুব ইমপ্রেস হয়েছিলেন এবং 1991-তে তিনি রতন টাটাকে টাটার চেয়ারম্যান বানিয়ে দেন। তিনি যেহেতু মডার্ন যুগের মানুষ ছিলেন, তাই প্রত্যেক জিনিসেই তিনি টেকনোলজিকে ব্যবহার করতে চাইতেন। তিনি দেখেন যে টাটা মোটরস ট্রাক এবং গাড়ি তৈরি তো করে, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো গাড়ি নেই যার সম্পূর্ণটা ভারতে তৈরি হয়েছে। এই কারণে টাটা মোটরস একটা নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করে এবং 1998-তে ইন্ডিকা নামক একটা গাড়িকে লঞ্চ করে। অপরদিকে আগে টিসিএস শুধুমাত্র একটা ডেটা এন্ট্রি এবং ফাইল ম্যানেজমেন্টের কাজ করত। সেই টিসিএসকে তিনি একটা বড় সফটওয়্যার কোম্পানিতে পরিণত করেন। ধীরে ধীরে বয়স বাড়ার জন্য 2012-তে তিনি টাটা গ্রুপের চেয়ারম্যানশিপ থেকে রিজাইন করে দেন। তবে বর্তমানে রতন টাটা আমাদের মধ্যে না থাকলেও ভারতবর্ষের মানুষ তার অবদান কখনো ভুলতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।